আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে ডেটা সায়েন্সের যে ফাউন্ডেশন কোর্সটা যেটা শুরু করেছি আমার বই এ বিগিনার্স গাইড টু ডেটা সায়েন্স, আজকে শেষ পর্ব। আমরা প্রায় 1 বছর আগে ডেটা সায়েন্সের এই যে আমার যে বইটা লেখা হয়েছে এই বইটা থেকে আমরা বিভিন্ন ধরনের কোর্স করছি, ফাউন্ডেশনাল কোর্স। কিন্তু ফাউন্ডেশনাল কোর্স ইন এ সেন্স দ্যাট আমরা অনেক অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। বিশেষ করে আপনি বলতে পারেন যে আমরা মোটামুটি ডেটা সায়েন্সের একটা সলিড গ্রাউন্ড তৈরি করতে পারছি এই কোর্সের মাধ্যমে। এই পর্যন্ত আমরা 16টি পর্ব করেছি এবং আজকে 17 পর্বের মধ্য দিয়ে আমাদের এটা শেষ হবে। তো আমরা গত পর্বে আমরা চ্যাপ্টার 5 দেখছিলাম। চ্যাপ্টার 5-এর একদম শেষে আমরা দেখছিলাম স্ট্যাটিস্টিক্যাল মডেলের মধ্যে আমি বলছিলাম আপনাদেরকে যে আমরা পরবর্তীতে আমরা স্ট্যাটিস্টিক্যাল মডেলের যে ডিফাইন্ড টার্মসগুলো রয়েছে চ্যাপ্টার 5-এ সেগুলো নিয়ে আমরা কথা বলবো। যেমন আমরা স্পেশাল মডেল বলেছিলাম, টাইম সিরিজের কথা, সার্ভাইভাল অ্যানালিসিস, মার্কেট সেগমেন্টেশন, অ্যাট্রিবিউশন মডেলিং, স্কোরিং, ক্রন অ্যানালিসিস, ইন্ডেক্সিং। তো এগুলো আমি করবো কি, আমি যেহেতু এই বইটা আপনাদের দিয়ে দিচ্ছি, আমি পুরো পিডিএফ ফাইলটা আপনাদের আমি এই ভিডিওর একদম শেষে দেখাবো কীভাবে আপনারা পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবেন। এবং একই সঙ্গে আমি এই পিডিএফ ফাইলটার একটি মেশিন ট্রান্সলেশন, bear in mind it's a machine translation, human translation না, মেশিন দ্বারা আমার বইটাকে আমি ট্রান্সলেশন করেছি বাংলাতে। ওকে, সেই বাংলা ট্রান্সলেশনটা আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি একদম শেষে, ভিডিও শেষে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ডাউনলোড করবেন। নাও এই যে ডাউনলোড করার পর আপনারা বাংলায়, যেহেতু মেশিন ট্রান্সলেশন, আবার বলছি ইংরেজিতে বাংলাটা পাশাপাশি রেখে আপনারা দেখবেন। ওকে, আর আমার ভিডিওগুলো দেখে সাহায্য নিয়ে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা একটা ভালো ধারণা নিতে পারবেন ডেটা সায়েন্সের উপরে। আজকে যেগুলো করবো সেটা হচ্ছে আমরা ডেটা সায়েন্সের ফাউন্ডেশন কোর্সের চ্যাপ্টার 6 থেকে আমরা শুরু করব ডেটা অ্যানালিটিক্স। নাও প্লিজ বেয়ার ইন মাইন্ড যে আমি ডেটা অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিসিস এগুলো নিয়ে আমি আগে বেশ কয়েকটা ভিডিওতে এই বিষয়গুলো এসেছে, কাজেই এগুলো আপনাদের জানা ইজি হয়ে যাবে। আর যেহেতু আমি বলেছি যে চ্যাপ্টার 5-এর পেছনের যে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এই জিনিসগুলো আমি স্কিপ করব, আমি ডাইরেক্ট চ্যাপ্টার 6 চলে যাব। কারণ হচ্ছে এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমি অলরেডি বিভিন্ন পর্বে আলোচনা করেছি এবং আপনাদেরকে বিস্তারিতভাবে বর্ণনা করে জানিয়ে দিয়েছি। এখন চ্যাপ্টার 6-এ আমরা দেখব ডেটা অ্যানালিটিক্স ছাড়াও আমরা আরও কিছু দেখব যে আমরা পাইথন, ডেটা সায়েন্সে কীভাবে এগুলো ব্যবহার করা হয়। আমি বেশ কিছু রিসোর্সের পরিচয় আপনাদের সাথে পরিচয় করে দিব, যে রিসোর্স থেকে আপনারা ডেটা সায়েন্সের উপরে ফ্রি কোর্স নিতে পারেন। আপনারা বিভিন্ন ধরনের রিসোর্স পেতে পারেন ডেটা সায়েন্সে কাজ করার জন্য, ফ্রি রিসোর্স, ইন্টারনেট বেসড রিসোর্স, কীভাবে আপনারা প্রজেক্ট করতে পারেন। আর সম্বন্ধে বলবো, ডেটা সায়েন্সে কীভাবে আর ব্যবহার করা হয়, আর এবং পাইথনের বিভিন্ন ফ্রি রিসোর্সগুলোর কথা আমার এই চ্যাপ্টারগুলোতে বলবো আমি। এবং এছাড়া আমি ডেটা সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব রয়েছেন ডেটা সায়েন্টিস্ট, তাদেরকে ফলো করা যায় কিভাবে, তাদের টুইটার অ্যাকাউন্ট কীরকম, তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস কী, এগুলো। এরপর আমি ডেটাবেস নিয়ে বলবো, SQL, NoSQL, MongoDB এগুলো। এবং সর্বশেষে আমরা বেশ কিছু অ্যাক্রোনিম দেখবো যেগুলো শর্টকাট ব্যবহার করা, এবং ডেটা সায়েন্সের আন্ডারস্ট্যান্ডিং, বিগ ডেটার সম্বন্ধেও একটু জানবো। তো মোটামুটি এগুলো নিয়ে আজকের পর্বটা, এটা একটা লম্বা পর্ব হবে। ওকে, তো আমরা এখন স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। স্ক্রিন শেয়ারে যাই, প্রথমে আমাদেরকে দেখাবো যে এই পর্যন্ত আমরা কতগুলো ভিডিও করেছি এবং কী কী জিনিস আমরা কভার করেছি। বাংলা মেশিন ট্রান্সলেশন একটা ওভারভিউ দিব, তারপর আমি দেখাবো সর্বশেষে কোন জায়গা থেকে আপনারা আমার এই বইটির পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবেন। প্রথমে আমার ইউটিউব পেজে আপনারা ডেটা সায়েন্সের যে প্লে লিস্টটা রয়েছে, প্লে লিস্টে আপনারা দেখতে পারবেন যে এখানে মূলত, যেটা আমি আগে বললাম, 16টি ভিডিও রয়েছে। এবং আপনি যদি দেখেন প্রথম ভিডিওটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ প্রথম ভিডিওর মধ্যে A to Z বর্ণনা করা হয়েছে কী কী জিনিসগুলো আমরা শিখছি। তারপর আমরা ডেটা সায়েন্সের পটভূমি পর্যালোচনা, ডেটা সায়েন্সের উত্থান, ডেটা সায়েন্সের বিভিন্ন ধরনের উপকারিতা অপকারিতা, সংজ্ঞা, আমরা এক্সপ্লেনেশন জেনেছি, বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন, ডেটা সায়েন্সের ডেটা সায়েন্স কনটেক্সট, ফাউন্ডেশন, ডেটা সায়েন্সের হিস্টোরি। তারপরে আমরা ডেটা মডেলিং, ডায়াবেটিসের একটা কেস স্টাডি দেখেছি আমরা 6ষ্ঠ পর্বে। আমরা 7ম পর্বে তথ্যবিজ্ঞান ব্যবসায়িক মডেলগুলো, ডেটা লেক সম্বন্ধে জেনেছি, ডেটা ভিজুয়ালাইজেশনের উপরে ভিডিও রয়েছে, ডেটা ম্যানেজমেন্ট লাইফ সাইকেলের উপরে আমরা ডেটা সায়েন্সের কীভাবে একটা প্রজেক্ট করতে পারবেন, প্রজেক্ট লাইফ সাইকেল নিয়ে বলেছি, মডেলের মূল্যায়ন ম্যাট্রিক্সগুলো নিয়ে বলেছি। 13 নম্বর পর্বে ছিল ডেটা অ্যানালিসিস নিয়ে, ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা অ্যানালিসিসের পার্থক্যগুলো আমি বুঝিয়েছি। ডেটা সায়েন্সের স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট নিয়ে আমরা আলাপ করেছি 11তম পর্বে। এছাড়া 14 নম্বর পর্বে আমরা ডেটা মাইনিং বনা ডেটা সায়েন্স নিয়ে দেখেছি।
সেলফ ড্রাইভিং কারে কীভাবে ডেটা সায়েন্স ব্যবহার করা হয় এটা নিয়ে 15তম পর্বে বলেছি, এবং 16তম পর্বে আমি ডেটা সায়েন্সের কোর ডিসিপ্লিন ডেটা ইঞ্জিনিয়ারিং নিয়ে আলাপ করেছি। ওকে, সো আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মেইন ম্যানুস্ক্রিপ্ট যেটা রয়েছে ডেটা সায়েন্স ফাউন্ডেশন কোর্সের, এখানে আমরা চ্যাপ্টার 5-এ ডেটা সায়েন্সের ডিসিপ্লিন, যেটা আমি বললাম 16তম ভিডিওর মধ্যে, এই পর্যায়ে আমরা কোর ডিসিপ্লিন অফ ডেটা সায়েন্স, ম্যাথমেটিক্স ইন ডেটা সায়েন্স, ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস, স্ট্যাটিস্টিক্যাল মডেলের এই পর্যায়ে আমরা এখানে ছিলাম। এবং যেহেতু আমি এটা প্রথমে বললাম যে এটা আমি স্কিপ করব, কারণ এই জিনিসগুলো আমি বিভিন্ন ভিডিওতে অলরেডি আলাপ করেছি। আমরা চলে যাব চ্যাপ্টার 6-এ ডেটা অ্যানালিটিক্স। ওকে, চ্যাপ্টার 6-এ আমরা প্রথমে দেখব যে ডেটা অ্যানালিটিক্সের সংজ্ঞা। ওকে, সো উইদাউট অ্যানালিটিক্স কোম্পানিজ আর ব্লাইন্ড অ্যান্ড ডেফ। তো অ্যানালিটিক্স ছাড়া, আজকে ডেটা অ্যানালিটিক্স ছাড়া কোনো কোম্পানি তারা কোনো দিক থেকে উপকারী হতে পারে না। সো দিস ইজ ট্রুলি a world where the analytics allows different companies to understand the market better than their competitors and understand how they can really survive. তো ডেটা অ্যানালিটিক্স হচ্ছে যে জিনিসটা আমরা দেখতে পারি যে ডেটা সায়েন্সের মূল ওয়ান অফ দ্য কোর ডিসিপ্লিন, যেটা এখানে এখন বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত জরুরিভাবে, অত্যন্ত গুরুত্বের সাথে ব্যবহার করা হচ্ছে। এবং এই কারণে আমরা দেখতে পারি যে আমরা ট্রেন্ডগুলো দেখব, বিভিন্ন ধরনের ট্রেন্ড যেগুলো হচ্ছে ডেটা অ্যানালিটিক্সের মধ্যে। এর মধ্যে আমরা দেখি যে কি কি কারণে ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করা হয়। একটা হচ্ছে মেকিং ডেটা ইন্টেলিজেন্স, সো ডেটাকে আরো বুদ্ধিমান করার জন্য। তো বিভিন্ন কোম্পানির যদি কোনো ধরনের সিদ্ধান্ত পৌঁছাতে হয়, এগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সব ধরনের সিদ্ধান্তের মধ্যে বুদ্ধিমত্তা যোগ করে তাদেরকে ত্বরান্বিত করা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে সেই ব্যবসাটাকে আরো সঠিকভাবে গঠনমূলক করার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য ডেটাকে ইন্টেলিজেন্স তৈরি করা। এছাড়া ডেটা স্টোরেজ, ডেটা অ্যানালিসিস কারেন্টলি ইউজেস মাল্টিপল ডেটা ভিজুয়ালাইজেশন ড্যাশবোর্ড টু ট্রানজিট ডেটা ফর ডিসিশন মেকার। সো আমরা আগেই যেটা আমি বলেছিলাম যে একটা এক্সেলে যখন আপনি একটা স্ট্যাটিস্টিক তৈরি করবেন, তখন স্ট্যাটিস্টিক্স কিংবা একটা রিপোর্ট তৈরি করবেন, তখন যখন আপনি বার চার্টের মাধ্যমে ডেটাটা ভিজুয়ালাইজ করাবেন, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি একটা স্টোরি টেলিং করতে পারেন। এবং স্টোরি টেলিং এর মাধ্যমে মূলত টপ ম্যানেজমেন্টকে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ডেটা অ্যানালিটিক্সের ব্যবহার রয়েছে। অ্যাডভান্স অ্যানালিটিক্স রয়েছে। অ্যাডভান্স অ্যানালিটিক্স হচ্ছে যেটা আমরা আরো বেশি টেকনোলজি ব্যবহার করে যেখানে আমরা অ্যানালিটিক্সের নেক্সট লেভেলে চলে যেতে পারি। এখানে দেখেন, অ্যাডভান্স অ্যানালিটিক্স হ্যাজ বিকাম ইনক্রিজিংলি পপুলার ইন দ্য মার্কেট which is projected to grow from 8.4 billion, যেটা 2018 ছিল, 18 to 4 billion by 2023. সো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স অ্যানালিটিক্স এর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা এখন অ্যানালিটিক্স করার জন্য ক্লাউড কম্পিউটিং এর সম্পূর্ণ ব্যবহার নিতে পারছি। ক্লাউড কম্পিউটিং এর যে প্রসেসিং পাওয়ার, কম্পিউটিং পাওয়ার, যেগুলো আমাদের ডেটা অ্যানালিটিক্স করার জন্য সুবিধা করে দিচ্ছে, কারণ অনেক বড় টেরাবাইট অফ ডেটা অ্যানালিসিস করার জন্য যে ধরনের কম্পিউটিং ক্যাপাসিটি দরকার, এগুলো আমরা ক্লাউডে পাচ্ছি। অ্যাডভান্স অ্যানালিটিক্স এর প্রয়োগের মধ্যে আমরা দেখতে পারবো যে মার্কেটিং অ্যানালিটিক্স, কাস্টমার প্রোফাইলিং। সো কাস্টমার প্রোফাইলিং, হু আর দ্য মোস্ট লাইকলি বায়ার্স অফ সার্টেন প্রোডাক্টস। তো আমরা যখন একটা প্রোডাক্ট কোনো জায়গায় বাজারজাত করব, বিশেষ করে ই বিজনেস প্ল্যাটফর্মে আমাদের মার্কেট সেগমেন্ট করার জন্য, কারা কিনতে পারে, কি বিষন্ত, এগুলো অ্যানালিসিস করার জন্য। এছাড়া বিজনেস অ্যানালিটিক্স এর জন্য রিটেল, লজিস্টিক, ফোরকাস্টিং, ডিমান্ড ফোরকাস্ট করার জন্য। এডুকেশনাল অ্যানালিটিক্স, এটা আমি আগেও একবার বলেছিলাম যে কোনো ছাত্র কিংবা ছাত্রী যদি কোনো একটা বিষয়ে দুর্বল হয়, তার পড়াশোনার ট্রেন্ড আজকাল অ্যানালিটিক্স করে তার জন্য যে পার্টিকুলার সাবজেক্টগুলো দেওয়া যায়, তাকে কিভাবে সাহায্য করা যায়, তার গঠন করার জন্য, তার পড়াশোনার মাধ্যমে সে যদি ভালো মতো রেজাল্ট করতে পারে চায়, তাহলে কি ধরনের সাবজেক্টগুলো তাকে শেখানো হবে, সেই সাবজেক্টগুলোর উপরে মূলত ফোকাস দেওয়া। যে সাবজেক্টগুলোতে সে উইক, সেই সাবজেক্টগুলো আরো সোজা করে কিভাবে তার কাছে উপস্থাপন করা যায়, এই ধরনের এডুকেশন অ্যানালিসিস করা হয়। হেলথ কেয়ারের অ্যানালিটিক্স, অবশ্যই আমি বলেছি যে হেলথ কেয়ারের ব্যাপারে অবশ্যই ডেটা সায়েন্স একটা বড় ভূমিকা পালন করে। বিশেষ করে বিভিন্ন ধরনের রোগ যেগুলো পার্মানেন্ট, নন কিউরেবল, যেগুলো কখনো ওষুধের উপর টিকে থাকতে হয়, বিভিন্ন ধরনের রোগ আছে যেগুলো সারা জীবন থাকে, পুরোপুরি দূর হয়ে যায় না, সেগুলো কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে আরো উন্নত করা যায়, এগুলোর এর জন্য ডেটা অ্যানালিসিসের ব্যাপার রয়েছে হেলথ কেয়ারে। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ভিজুয়ালাইজেশন, অপটিমাইজেশন, রুটস এন্ড টাইম টেবল। আমরা যে গুগল ম্যাপ ব্যবহার করি, গুগল ম্যাপও কিন্তু এক ধরনের ডেটা অ্যানালিসিস ব্যবহার করে ডেটা সায়েন্সের মাধ্যমে আপনাকে দেখাবে আপনি যখন কোন রাস্তায় যাবেন, কোন রাস্তায় ট্রাফিক জ্যাম হচ্ছে, এই দিকে আপনি কোন রাস্তা অ্যাভয়েড করবেন, এগুলো।
এরপরে ক্লাউড ডেটা সার্ভিসেস, বিভিন্ন কোম্পানির নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার যেগুলো রয়েছে, নিজস্ব ডেটা সেন্টার যেগুলো রয়েছে, সেগুলোতে ডেটা প্রসেস করা অনেক কষ্টকর। আমি একটু আগে যেটা বললাম যে ক্লাউডের যে কম্পিউটিং ক্যাপাবিলিটিস গুলো রয়েছে, এগুলোর মাধ্যমে ডেটা প্রসেস করা আজকাল অনেক সহজ। এই জন্য ক্লাউড ডেটা সার্ভিসের বেশি আমরা দেখতে পাচ্ছি জনপ্রিয়তা, কারণ সবাই ক্লাউডে, এছাড়া ক্লাউডে যে ধরনের অ্যানালিটিক্যাল টুলগুলো, টেকনোলজিগুলো ব্যবহার করা হয়, এগুলো খুব সাহায্যকারী। আমরা দেখতে পারি যে ক্লাউড ডেটা সার্ভিসের খুবই জনপ্রিয়তা। এরপরে এক্স অ্যানালিটিক্স হচ্ছে, এক্স এখানে রিপ্রেজেন্ট করে সবকিছু, বিভিন্ন ধরনের অ্যানালিটিক্স। সো বিভিন্ন কোম্পানি এখন কি করছে, তারা এসকিউএল ডেটাবেস, নন এসকিউএল ডেটাবেস, কাস্টমার ডেটাবেস, কাস্টমার ফিডব্যাক ডেটাবেস, ইমেজ ডেটাবেস, ভিডিও ডেটাবেস, বিভিন্ন ধরনের ডেটা বিভিন্ন জায়গা থেকে এনে তারা এখন অ্যানালিটিক্স করতে পারছে। তো এই জন্য এক্স অ্যানালিটিক্স বলতে এখানে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের, ইনফ্যাক্ট এক্স অ্যানালিটিক্স ইজ বিকামিং সো পপুলার দ্যাট 75 of Fortune 500 companies could use it by year 2025. So the companies can process videos, text, audios, everything to get something meaningful out of it. That's why it's called X analytics. Peripheral calculation, data becomes bread and butter for most companies. তো অনেক কোম্পানির জন্য bread and butter হচ্ছে survival thing. Okay, how they can survive with data. However, this data is generated in many places, and in most cases, physical cloud storage devices are far from the data is generated. So transferring data becomes an expensive, which also leads to increased data delay. So যেহেতু ট্রান্সপোর্ট করা, ডেটাটা ট্রান্সপোর্ট করার জন্য, ডেটাটাকে পরিবহন করে নেওয়ার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এই জন্য পেরিফেরিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে এজ কম্পিউটিং এর সাহায্য নিয়ে ডেটা ট্রান্সফারকে আরো ত্বরান্বিত করা, ডেটা প্রসেসকে আরো জোরদার করার জন্য পেরিফেরিক্যাল ক্যালকুলেশন ব্যবহার করা হয়। এরপরে আমরা যদি যাই যে ব্লক চেইন ফর ডেটা, তো ব্লক চেইনের ব্যাপারে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি। তো যেহেতু সিকিউরিটি ইজ বিকামিং রিয়েলি বিগ কনসার্ন, দ্য কোম্পানিজ আর রিয়েলি স্কেয়ার্ড অ্যাবাউট দ্য ওয়ে দে হ্যান্ডেল দেয়ার ডেটা। সো তাদের ডেটা কিভাবে তারা হ্যান্ডেল করতে পারে, এই নিয়ে তারা অনেক সবসময় স্কেয়ার্ড থাকে। এই জন্য ব্লক চেইন টেকনোলজি একটা সুবিধা নিয়ে আসতে পারছে, জোরদার করা হচ্ছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া গেল যে কোকাকোলা ইউজেস এক্স অ্যানালিটিক্স থ্রু আউট the email, social network, phone feedback they receive from their customer to develop their company strategy. Now Coca-Cola মতো একটা কোম্পানি যে বিভিন্ন ধরনের ফিডব্যাক, কাস্টমার ফিডব্যাক, ইমেল কমিউনিকেশন, সোশ্যাল নেটওয়ার্ক, মানুষ তাদের কোকা-কোলার সম্বন্ধে কি বলছে, কি ধরনের টেস্ট তারা চাচ্ছে, এগুলো অ্যানালিটিক্স করে তারা বিভিন্ন ধরনের ফ্লেভারের কোক বের করে, বিভিন্ন ধরনের ইনোভেটিভ কোকের যে ড্রিঙ্কস গুলো তারা তৈরি করে, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ইনোভেশন আনে, ফলে মানুষের কাছে এগুলো পপুলার হয়। এরা অনেকদিন আগে বিভিন্ন নামে কোকের ব্র্যান্ড করেছিল, এবং এগুলো কিন্তু ওরা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ধরনের ট্রেন্ড অ্যানালিসিস করে এই ডেটাগুলো প্রসেস করে এগুলো থেকে ওরা নতুন বিজনেস ক্যাপাবিলিটিস তৈরি করে। এরপর আমরা দেখি ডেটা অ্যানালিসিসের টুলস। নাও ডেটা অ্যানালিসিস করার জন্য যে ধরনের টেকনোলজি আমরা ব্যবহার করি, তো ওই ধরনের টেকনোলজিগুলো, টুল বলতে এখানে মূলত কতগুলো সফটওয়্যার বেসিক্যালি। সো as you explore the need to reveal the secrets of your data, tools and resources are emerging to help your succeed. তো যেহেতু ডেটা নিয়ে এখন জুড়ি চারিদিকে মানুষ পাগলের মতো ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, ডেটা ইঞ্জিনিয়ারিং নিয়ে পাগলের মতো মানুষ নিজের ক্যাপাবিলিটি তৈরি করার জন্য অনেকভাবে হন্যে হয়ে ডেটা অ্যানালিটিক্সের পিছনে ঘুরছে। এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে একটা বিরাট ল্যান্ডস্কেপ অফ টুলস অ্যান্ড টেকনোলজি আর কামিং ইন দ্য মার্কেট টু সাপোর্ট দিস। তো এইটাই হচ্ছে ডেটা অ্যানালিসিসে বিভিন্ন ধরনের টুলস অ্যান্ড টেকনোলজি। এখন আমরা যদি দেখি যে এই যে টুলস অ্যান্ড টেকনোলজির মধ্যে রয়েছে, এর মধ্যে কতগুলো পপুলার টুলস রয়েছে, যেই টুলসগুলোর নাম আমি এখানে দিয়েছি এবং এদের একটা সংক্ষিপ্ত বর্ণনা আমি দিয়েছি। এর মধ্যে জোহো অ্যানালিটিক্স, টাবলো পাবলিক যেটা রয়েছে আপনি ফ্রি ডাউনলোড করতে পারেন, নাইম রয়েছে, Excel is accessible, Excel can be used by anywhere, anytime, এবং যে কেউ এক্সেল এর বিভিন্ন ধরনের টেবিলগুলো থেকে কোনো ধরনের ডেটা এক্সট্রাক্ট করে ভিজুয়ালাইজেশন তৈরি করার জন্য অনেক সুযোগ সুবিধা পেতে পারে, যেহেতু এক্সেলটা অনেক কমনলি ইউজ। এছাড়া গুগলের ডেটা স্টুডিও রয়েছে, যেখানেও ডেটা প্রসেস করার জন্য আমরা ক্লাউড ডেটা অ্যানালিটিক্সের যে ব্যাপারটা দেখলাম, ওই সুবিধাটা এখানে নেওয়া যায়। এরপরে ডেটা অ্যানালিটিক্স টুল। নাও
আমরা ডেটা অ্যানালিসিসের টুল দেখলাম। ডেটা অ্যানালিসিস টুলের মধ্যে আমরা দেখতে পাবো এক্সেলের কথা অ্যাগেইন, যেহেতু আমি বললাম ইটস ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুলস দ্যাট ইজ ইউজড ফর ডেটা অ্যানালিসিস অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স পারপাসে। এরপরে পান্ডাস রয়েছে, আর এর কথা আমরা পরবর্তীতে বলবো, নাইম রয়েছে, স্যাস। এরপর আসি আমরা চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7-এ আমি মূলত পাইথনের একটা ওভারভিউ দিয়েছি, এবং যেহেতু পাইথনের উপরে অনেক ভিডিও আছে, বাংলাতেও প্রচুর ভিডিও পাবেন, যেন কি কারণে পাইথনটা ডেটা সায়েন্সের জন্য অত্যন্ত জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ। নাও পাইথন is a diverse programming language. Just choose the right tools, libraries, and you become a true innovator. Now, পাইথনের যে বিরাট কমিউনিটি রয়েছে, যে ধরনের টুলস রয়েছে, যে ধরনের লাইব্রেরিগুলো রয়েছে, এগুলো ম্যাক্সিমাম ব্যবহার করা হয় ডেটা সায়েন্সের জন্য। এখন এই কারণে আমি পাইথন এবং আর এর ওভারভিউ দিয়েছি এই দুটা চ্যাপ্টারে। তা আমি জাস্ট হাইলাইটগুলো আপনাদের দেখাবো। হোয়াট ইজ পাইথন ইন জেনারেল? তো পাইথনের ব্যাপারটা আমি সাধারণভাবে এই ল্যাঙ্গুয়েজটা কেন এত জনপ্রিয়, যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে পাইথনের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে পাইথনটা আরো জনপ্রিয়। এর মধ্যে আমরা দেখতে পাবো যে ফেমাস BitTorrent started with Python program. NSA, National Security Agency, uses Python to analyze intelligence and cryptography. Developers wrote YouTube using Python. Google is also familiar with Python. কারণ এই সার্চ ইঞ্জিনের জন্ম কিন্তু পাইথনের হাত ধরে। এখন মেশিন লার্নিং ইন পাইথন হচ্ছে, মেশিন লার্নিং ইজ এ রেভলিউশনারি। যদি আপনারা ইতিমধ্যে আমার এআই এবং মেশিন লার্নিং এর ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে আপনারা দেখবেন যে আমি ওখানে পাইথন মেশিন লার্নিং এর সম্বন্ধে বলেছি, why they are related to each other, so they are so nicely married with each other. মেশিন লার্নিং পাইথনের যে ব্যবহার রয়েছে, সেটা যেভাবে বাবারা সন্তানদেরকে শিখায়, বাচ্চারা মায়েরা সন্তানদেরকে শিখায়, সেরকম মেশিন লার্নিং আমরা পাইথনে ব্যবহার করে আমরা দেখতে পারবো যে মেশিনকে আমরা শিখাতে পারি এবং পাইথন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন আমরা দেখি যে পাইথন ইজ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এআই, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য যে ধরনের পপুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে, এর মধ্যে অন্যতম পাইথন। পাইথন প্রিভিয়াস সাকসেসফুল পাইথন এআই প্রজেক্টের মধ্যে আমরা দেখতে পারবো যে আগে অনেক প্রজেক্টে পাইথনের ব্যবহার রয়েছে, বিশেষ করে ডেটা সায়েন্সের ক্ষেত্রে। পাইথন লাভস ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্টের কাজে পাইথনের অনেক ব্যবহার রয়েছে। ডেটা ইন্টেলিজেন্স উইথ পাইথন, তো ডেটা ইন্টেলিজেন্স উইথ পাইথন, ডেটাকে আরো বুদ্ধিমত্তার সাথে বিবেচনা করে প্রসেস করতে পাইথনের অনেক ব্যবহার রয়েছে। এবং এর জন্য আপনারা এখানে দেখতে পারেন মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক ফর ডেটা অ্যানালিসিসের, এখানে আমরা দেখতে পারি there is a list of most popular frameworks for data analysis. তো ডেটা অ্যানালিসিসের জন্য যে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক গুলো রয়েছে, এখানে এগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। এরপরে ডেস্কটপ সফটওয়্যার বেসড অন ইউজার্স GUI. So GUI, graphical user interface, allows people to interact with computers using visual such as icons or images. So এগুলোর জন্য পাইথনের জনপ্রিয়তা অনেক বেশি। আমরা গেম ডেভেলপের ক্ষেত্রেও পাইথনের জনপ্রিয়তা রয়েছে, 3D গ্রাফিক্স উইথ পাইথন। এরপরে আপনি পাইথনের যে ধরনের ডেটা ইন্টিগ্রেট, ট্রান্সফর্ম, ডেটা ক্লিনিং, ফিল্টার, অ্যাগ্রিগেটেড, যে ধরনের ডেটা প্রসেসিংয়ে, ডেটা প্রিপারেশনে, ডেটা প্রসেস করে যে ধরনের গঠনমূলক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা দেখব যে পাইথনের প্রত্যেকটা ক্ষেত্রে পাইথনের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। এখন পাইথনের যে সমস্ত মডেলগুলো রয়েছে ডেটা সায়েন্সের জন্য, এর মধ্যে পান্ডাস, এর মধ্যে রয়েছে স্টার্টস মডেল, সিকিট লার্ন, এরপরে রয়েছে এমপ্লে, নাম্পি, সো অন সো ফর। তো এই যে মডেলগুলো যেগুলো রয়েছে, এগুলো সবগুলোর বর্ণনা আমি এখানে দিয়েছি, সংক্ষেপে আমি একটা উপস্থাপন করেছি, এটার একটা সংজ্ঞা দিয়েছি, এবং সাথে সাথে আমি এখানে ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছি আপনাদেরকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়েবসাইট এখানে রয়েছে। তো আপনারা ওয়েবসাইটগুলোতে যে আপনারা এই হিতাহিত জ্ঞান নিতে পারবেন পাইথনের যে সমস্ত মডুলগুলো পাইথনের ব্যবহার করা হয় ডেটা সায়েন্সের জন্য, এগুলো নিয়ে এগুলোর সম্বন্ধে আপনারা হিতাহিত জ্ঞান নিতে পারবেন, এবং সবগুলোর এখানে লিঙ্ক দেওয়া আছে। এরপরে চ্যাপ্টার 8। তো চ্যাপ্টার 8-এ একই রকম পাইথনের মতো আমি আর এর ব্যাপারে বলেছি। আর এর ব্যাপারে কেন আর এত পপুলার, আর এর সংজ্ঞা কি। আর ইজ এ পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজড ফর এ ওয়াইড রেঞ্জ অফ ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিসিস টাস্কস। ইট প্রোভাইডস এ রেঞ্জ অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড গ্রাফিক টুলস ফর ডেটা অ্যানালিসিস। সো স্ট্যাটিস্টিক, আপনার পরিসংখ্যান এবং গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের জন্য আর এর অনেক ব্যবহার রয়েছে।
এবং what is R? R is a programming language and environment for mathematical and statistical calculation. তো ডেটা সায়েন্সে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন যে আমি ম্যাথমেটিক্যালস এবং স্ট্যাটিস্টিক্সের কথা বারবার বলেছি। ডেটা সায়েন্সের এগুলো খুবই জরুরি। আপনার যদি ডেটা সায়েন্টিস্ট হতে চান, আপনি ডেটা অ্যানালিটিক্স কিংবা ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনার একটা ক্যারিয়ার শুরু করেন টু বিকাম এ ডেটা সায়েন্টিস্ট, mathematics will be one of the key areas that you need to focus. You will need to focus. Okay, so why should you study? There are many other reasons why learning R is a great investment. Now, investment এর কথা আমি এখানে বলেছি এই কারণে যে আমরা ইনভেস্ট যখন করি কোনো একটা কিছুতে, তার মানে আমরা চাই যে ইনভেস্টমেন্ট থেকে একটা ভালো ফল আসুক। তো আমরা এরকম দেখবো যে আর এর ক্ষেত্রেও তাই, আমরা যদি আর এ আমরা ইনভেস্ট করি তাহলে এটা থেকে একটা ভালো ফল আমরা আশা করতে পারবো এবং আমরা বিভিন্ন জায়গায় নাভিগেট করতে পারবো আমরা আর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। এবং এখানে আর এর ওভারভিউ, হোয়াট ইজ আর ইউজ ফর, হাউ লং ডাজ ইট টেক টু লার্ন আর, এখানে যে জেনারেল কোশ্চেনগুলো আমরা সবসময় আসে যে কতদিন লাগবে আর শিখতে, কিভাবে আমি আর শিখবো, ওকে, ইজ ইট হার্ড টু লার্ন। তো এখানে আপনি যদি শুরু করেন প্রায় 1 মাস যদি আপনি ডেডিকেশন নিয়ে ভালো মতো করে আপনি শিখেন, তাহলে আপনাকে আপ টু 6 মান্থ লাগতে পারে আর ল্যাঙ্গুয়েজ আয়ত্তে আনার জন্য। Is it hard? Well, anything is hard, anything is challenging. সবকিছু এত সোজা না, কাজেই হার্ড তো হবেই। R is harder than Python. So the best way to learn is to R is to determine your motivation. So কিভাবে আপনি মোটিভেটেড থাকবেন, তারপরে আপনি বেসিক জিনিসগুলো শিখবেন, তারপরে সিনট্যাক্স ভ্যারিয়েবল গুলো আপনাকে শিখতে হবে, ডেটা ফ্রেম গুলো শিখতে হবে, ক্লিনিং এন্ড ভিজুয়ালাইজিং ডেটা আর দিয়ে কিভাবে করা হয় এগুলো শিখতে হবে, স্ট্যাটিস্টিক্স কিভাবে করা হয় আর দিয়ে, তারপর হিপোথেসিস টেস্টিং যেগুলোর বর্ণনা আমি এখানে দিয়েছি, ওয়ার্ক অন আর প্রজেক্টস, আর এর প্রজেক্ট যদি আপনি করতে চান, যেটা আমি সবসময় অ্যাডভোকেট করি যে প্রজেক্টের মাধ্যমে একমাত্র আপনার একটা উপায় আছে ভালোভাবে কোনো একটা জিনিস আয়ত্ত করা, প্রজেক্ট করা। সো এখানে আমি কিছু আইডিয়া দিয়েছি আর এর প্রজেক্ট করার জন্য, এবং এক্সপ্লোর মোর কমপ্লেক্স টপিকস, যেখানে আপনি আরো একটু কমপ্লেক্স যদি দিতে চান এর জন্য আপনাকে আর কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরপর আমি আর এর যে ডেভেলপার কমিউনিটি রয়েছে, কমিউনিটিতে আপনি জয়েন করতে পারেন। এখানে আমি বিভিন্ন ধরনের ডেভেলপার কমিউনিটির আপনাকে সহজে আমি এখানে সংগ্রহ করে আপনাদেরকে লিস্ট করে দিয়েছি, এবং এখানে আমি তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস সবকিছু দিয়ে দিয়েছি, যেখান থেকে আপনারা এগুলোর ব্যাপারে দেখতে পারবেন, তাদের কমিউনিটিতে যোগ করতে পারবেন। প্র্যাকটিস ইউর আর স্কিল কিভাবে আপনি প্র্যাকটিস করবেন এখানে বর্ণনা রয়েছে, এবং এখানে আপনি দেখেন যে exploring R is not only possible but also available if you follow the steps described in this article, where I recommend find learning resources, so join a developer community এবং practice your R skill. তো এছাড়া আমি যেটা করেছি এখানে আমি ফ্রি আর লার্নিং রিসোর্সেস গুলো দিয়ে দিয়েছি, R for data science, R programming for data science, hands-on programming with R, efficient R programming. সো এগুলো একদম লিস্ট এখানে সুন্দর করে আপনার জন্য দিয়েছি, এবং প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে রয়েছে। এরপর আমরা চ্যাপ্টার 9-এ আসি। চ্যাপ্টার 9-এ হচ্ছে ডেটাবেস এন্ড এসকিউএল। নাও ডেটাবেস সম্বন্ধে আপনাদের একটা ধারণা অবশ্যই আছে আমি আশা করি। তো ডেটাবেস হচ্ছে যেখানে আপনার বিভিন্ন ধরনের টেবিল থাকে, টেবিলে বিভিন্ন ধরনের ডেটা রাখা হয়, ওকে। তো এর জন্য সবচেয়ে পপুলার হচ্ছে MySQL, যেটা হচ্ছে একটা রিলেশনাল ডেটাবেস। নাও in many applications including data storage, social networking sites and assistance in providing e-commerce services, MySQL ব্যবহার করা হয়। ওকে, MySQL এর ব্যাপারে যেটা বলবো যে MySQL এর আন্ডারস্ট্যান্ডিং, MySQL is a relational database management system that can be used for SQL, the language of structured queries. In many applications includes data storage, social networking sites, assistance in providing e-commerce services. So what is MySQL is used for? So support a social networking sites, storage of data such as articles in blogs, promoting the properties of e-commerce, requests and data manipulation. তো এগুলোর মধ্যে MySQL এর ব্যবহার রয়েছে। এক্সপ্লোরিং MySQL আমি কেন ব্যবহার করব? যেহেতু ডেটা সায়েন্টিস্ট হতে হলে আপনাকে ডেটাবেস সম্বন্ধে জানতে হবে, ডেটাবেস সম্বন্ধে জানতে হলে আপনাকে MySQL সম্বন্ধে জানতে হবে, ওকে। তো MySQL, why it is very popular? It is one of the most popular relational database management system. It's free and open source. It runs on common operating system such as Windows, Linux, Mac OS,
and suitable for many data storages and analytical needs. So দেখতেই পাচ্ছেন যে সব জায়গায় চলে, সব প্ল্যাটফর্মে, সব অপারেটিং সিস্টেমে, এবং যে কোনো ম্যাক্সিমাম আপনার অ্যানালিসিসের ক্ষেত্রে MySQL এর ব্যবহার রয়েছে। MySQL has a very strong community. Again, community is very important. যেহেতু আপনি যদি কোনো সফটওয়্যার শিখেন, আপনি যদি কোনো বই ধরে আপনি কিছু শিখতে চান, কোনো একটা পড়াশোনা করেন, আজকাল ওয়েব বেসড কমিউনিটিতে যোগ আপনাকে দিতেই হবে। আপনি যেইখানে আপনার প্রফেশন গড়তে চান, যেখানে আপনি স্কিল ডেভেলপ করতে চান, আপনাকে খুঁজে বের করতে হবে যে কোথায় এই কমিউনিটিটা আছে, সেখানে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, সেখানে মেম্বার হতে হবে। ওকে, এছাড়া MySQL এর যে স্কিলটা, যে দক্ষতার অনেক চাহিদা। এছাড়া how long it takes? Well, if you have already some programming experience, it may take you only 2 to 3 weeks to learn MySQL. Keep in mind that the real understanding of using MySQL involves knowing how to use with SQL and how to use code editors such as MySQL Workbench. Now, MySQL শেখার জন্য again আমি যেটা বললাম সেটা হচ্ছে 2 to 3 weeks লাগতে পারে, কিন্তু আপনি ভালো মতো শিখতে হলে আপনাকে হ্যান্ডস অন লাগবে, আপনাকে প্রজেক্ট করতে হবে, তখন আপনি আসল জিনিসটা জানতে পারবেন। এখানে হাউ টু লার্ন MySQL স্টেপ বাই স্টেপ আমি বর্ণনা করেছি, আপনি বিভিন্ন ধাপে ধাপে কিভাবে MySQL শিখতে পারবেন। এরপরে ডেটাবেস। সো ডেটা সায়েন্স ইজ দ্য স্টাডি অফ অ্যানালাইসিস অফ ডেটা। টু অ্যানালাইজ দ্য ডেটা উই নিড to extract from a database. This is where SQL comes in the picture. Okay, relational database management is an integral part of data science. While many modern industries have geared their product management with NoSQL, SQL remains ideal for many CRM, business intelligence tools and office operations. So আমরা বুঝতেছি যে how important database is for any kind of scientific work with data. Now, database, you can say it is the foundation. Okay, so that's the base where you need to leave the data, যেখানে ডেটাটা বসবে, যেটাটা থাকবে। ওকে, তো আমরা আর্লি দেখতে পারতাম যে what was before the modern database, আমরা CSV, কমা, কোলন ব্যবহার করা যে ধরনের ফাইলগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডেটা স্টোর করতাম। তারপর IBM 1960-তে ইন্ট্রোডিউস দ্য হায়ারার্কিক্যাল ডেটাবেস। তারপরে আস্তে আস্তে আমরা ডেটাবেসের রেগুলেশন দেখতে শুরু করলাম। তারপরে ডেটাবেসের ফাউন্ডেশনটা তৈরি হলো। তারপরে রিলেশনাল এবং নন রিলেশনাল ডেটাবেস তৈরি হলো। সো রিলেশনাল ডেটাবেস হচ্ছে যেই ডেটার সাথে আমরা আরেকটা ডেটার সাথে কানেক্ট করতে পারি এবং যেগুলোর সাথে রিলেশনশিপ তৈরি করা যায়। MySQL, তারপরে PostgreSQL, SQL সার্ভার্স, গ্রেট এক্সাম্পল অফ রিলেশনাল ডেটাবেস। তারপরে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ SQL এর জন্য যে ডেটাবেসে ডেটা রাখা হয়, সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে রিলেশনাল ডেটাবেসের অত্যন্ত গুরুত্ব এবং অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা আমরা বলতে পারি। ওকে, সো এছাড়া ডকুমেন্টারি ওরিয়েন্টেড ডেটাবেস। ইন ডকুমেন্ট ফোকাস ডেটাবেস হচ্ছে যেই ডেটাবেসগুলোতে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্ট রাখা হবে। না, যেই ডেটাবেসে আপনার বিভিন্ন ধরনের টেবিল থাকে, যেখানে ডেটা থাকে, আর কিছু ডেটাবেস আছে যেখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট স্টোর করা হয়। আমি একবার বলেছিলাম যে যেটাকে নন এসকিউএল অর নো এসকিউএল বলা হয়, যেখানে বিভিন্ন ধরনের ফটো থাকে, বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকে, বিভিন্ন ধরনের ভিডিও থাকে, এবং আজকাল ডেটা সায়েন্সে ওগুলো থেকেও ডেটা অ্যানালাইসিস করে ডেটা নিয়ে আসতে হয়। অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ, এভরি এন্ট্রি ইন দিস কাইন্ড অফ নন রিলেশনাল ডেটাবেস হ্যাজ এ কি অ্যান্ড এ ভ্যালু। নাও ডেটাবেসে কি এবং ভ্যালু হচ্ছে টু ইন্টিগ্রাল পার্ট অফ এনি কাইন্ড অফ ডেটাবেস। তারপরে গ্রাফিকের ডেটাবেস, ইউজিং দ্য গ্রাফ ডেটাবেস ইউ ক্যান প্রসেস টু টাইপস অফ ডেটা. Nots denote types of a database. So the database and the reads define the relationship, also calls a graph. তো গ্রাফিক্যাল ডেটাবেস যেটা রয়েছে, তো এখানে আমরা ডেটাবেসের বিভিন্ন ধরনের টাইপ দেখতে পাচ্ছি। সেন্ট্রালাইজ ডেটাবেস, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, নো এসকিউএল ডেটাবেস, ক্লাউড ডেটাবেস, রিলেশনাল ডেটাবেস, নেটওয়ার্ক ডেটাবেস, অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস এবং হায়ারার্কিক্যাল ডেটাবেস। সবগুলোর বর্ণনা আমি এখানে দেই নেই, কিছু বর্ণনা এখানে রয়েছে। কলাম স্টোরেজ ডেটাবেস, ডেটাবেস টাইপস, তো বিভিন্ন ধরনের ডেটাবেসের জন্য আমরা দেখতে পাচ্ছি এখন অনেক ক্ষেত্রে অনেকগুলো টুলস টেকনোলজি তৈরি হয়েছে, যেগুলোর মধ্যে আমরা দেখতে পারি এখানে কিছু পপুলার রয়েছে। অ্যামাজন ডাইনামো ডেটাবেস, IBM ওরাকলের NoSQL ডেটাবেস এন্ড সো অন সো ফর্থ। নাও যেহেতু
ডেটাবেসের ইম্পর্টেন্স দিন দিন বাড়ছে ডেটা সায়েন্সের কারণে আমরা ভ্যারাইটিস অফ ডেটাবেস দেখতে পাচ্ছি এখানে NoSQL ডেটাবেস এখানে NoSQL the term NoSQL means that it is not SQL while people say that it's not only SQL okay so NoSQL can be also not SQL not only SQL but we know that NoSQL database are the databases that store data in a particular format compared to the relational database okay so একটা particular format-এ এগুলো স্টোর করলে ওইটাকে আমরা NoSQL database বলতে পারি যেমন MongoDB ফর এক্সাম্পল ইলাস্টিক সার্চের মধ্যে আমরা যেই ধরনের সার্চ গুলো মূলত এখন ডেটা থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে সাহায্য করে তার মধ্যে অন্যতম বলতে বলতে MongoDB এসে গেল দিস ইজ দ্য মোস্ট কমনলি ইউজড document for document storage deployment of NoSQL database is written in C Java script and Python ব্যবহার করা হয়েছে so it stores different kind of files and it can go inside the file and the content and bring the search based on the search criteria it can bring the analytics from that particular document which is stored and it doesn't matter ওইটা একটা ছবি হোক একটা ভিডিও হোক একটা ওয়ার্ড ডকুমেন্ট হোক একটা পিডিএফ ফাইল হোক এরপরে অ্যামাজনের ডাইনামো ডেটাবেসের বর্ণনা দিয়েছি ক্যাসেন্ডারার বর্ণনা আমি দেখেছি ক্যাসেন্ডারাটা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফেসবুক কারেন্টলি ইজ ইউজিং ইট এরপর আমরা চ্যাপ্টার 10 এ চলে আসছি চ্যাপ্টার 10 এ মেশিন লার্নিং নাও মেশিন লার্নিং এর উপরে আমার একটা সুন্দর ভিডিও রয়েছে যেখানে আমি সুন্দরভাবে বুঝিয়েছি যে মেশিনটা কিভাবে শিখে তো আমি বলবো আপনাদের ওই ভিডিওটা দেখার জন্য তারপরে আমি এখানে যেহেতু ডেটা সায়েন্সের মধ্যে মেশিন লার্নিং এর একটা বড় সম্পর্ক রয়েছে মেশিন লার্নিং আমি যদি ডেটা সায়েন্স ব্যবহার করতে চাই তাহলে আমাকে মেশিন লার্নিং জানতেই হবে কারণ মেশিনকে আমাকে শেখাতে হবে বিকজ এই যে ডেটা আমি প্রসেস করব হিউজ অ্যামাউন্ট অফ ডেটা I cannot do everything by myself as a human. I will get tired. So I need machine to help me. Okay. So machine learning algorithm সম্বন্ধে আমি এখানে বলেছি আমি classification, supervised, non-supervised, unsupervised, anomaly detection, decision tree, vector machines, naive Bayes, types of machine learning. আমি আগের চ্যাপ্টার গুলোতে আমি খুব সম্ভব চ্যাপ্টার 6-7 এ আমি এগুলো সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করেছি সুপারভাইজড লার্নিং আনসুপারভাইজড লার্নিং কাজে আমি এটা স্কিপ করলাম কারণ আমি অলরেডি আই ওয়ার্ক থ্রু দিস অল দ্য থিং ডিপ নিউরাল নেটওয়ার্ক সম্বন্ধে আমি বলেছি আন্ডারস্ট্যান্ডিং ডিপ লার্নিং অ্যান্ড এআই হাউ ইট ওয়ার্কস ANN CNN এগুলো কিভাবে কাজ করে বিভিন্ন ধরনের নিউরাল নেটওয়ার্ক গুলো কমন এক্সাম্পলের মধ্যে রয়েছে ট্রান্সফার ট্রেনিং লার্নিং ফ্রম স্ক্র্যাচ বিভিন্ন ধরনের মেশিন লার্নিং প্রসেস অ্যান্ড টেকনোলজি যেগুলো আমরা ব্যবহার করি what other types of neural learning there are neural network in action এখানে আমরা দেখতে পাবো যে নিউরাল নেটওয়ার্ক কিভাবে ব্যবহার করা হয় ডেটা সায়েন্সের ক্ষেত্রে ডিপ লার্নিং ইন অ্যাকশন যেমন আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট সার্ভিস বোট ইন্ডিভিজুয়াল শপিং এন্টারটেইনমেন্ট জন্য যে ইন্ডিভিজুয়াল রিকমেন্ডেশন এগুলোর জন্য ডিপ লার্নিং এর ব্যবহার করা হয় এখানে আমি ডিফারেন্সটা দিয়েছি DLN এর মধ্যে এই ডিফারেন্সটার পর আমরা চলে গেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্সেস অটোমেশন আমি কতগুলো পার্থক্য করে দিয়েছি একদম শেষের দিকে বোঝাতে চেয়েছি যে AI অটোমেশন এর মধ্যে পার্থক্য AI মেক্স ডিসিশন বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স আর অটোমেশন হচ্ছে কোন একটা জিনিস যেটা রিপিটেটিং টাস্ক যেটাকে অটোমেট করা ওকে সো আমাদের যে কনফিউশন গুলো থাকে যে আমরা মাঝে মাঝে বলি AI মানে কি অটোমেশনে কি AI এক্স্যাক্টলি নো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে ডিসিশন মেকিং এর জন্য সাহায্য করে আর অটোমেশন হচ্ছে একটা কাজকে রিপিটেড কাজকে ওইটাকে মেশিন দ্বারা রিপ্লেস করা এআই হচ্ছে এক্সপার্টদের সাহায্য করে একটা সিচুয়েশন অ্যানালাইজ করে একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য অটোমেশন ইজ এ কাইন্ড অফ মেশিন প্রোগ্রাম টু পারফর্ম রুটিন ওয়ার্ক সো আমাদের যে রুটিন কাজগুলো থাকে এগুলো পারফর্ম করার জন্য যে ধরনের অটোমেটিকলি মেশিন দ্বারা করানো হয় এই ধরনের বর্ণনাগুলো আমি এগুলো দেখেছি এখানে এরপরে রয়েছে দ্য ডিফারেন্স বিটুইন ক্লাউড কম্পিউটিং and big data analytics so এখানে আপনারা দেখতে পাচ্ছেন cloud computing versus big data analytics so cloud is used for storage large amount of data big data analytics is processing huge amount of data cloud computing is a computer paradigm or concept and it's whereas big data analytics is analysis for variety or and very much huge volume data এই ধরনের পার্থক্যগুলো এখানে দেওয়া আছে এরপরে আমি ডিফারেন্স বিটুইন AI and human intelligence now
এটা আমি ডিটেলস যাব না, যেহেতু আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কথা বলেছি। কিন্তু এখানে হিউম্যান ইন্টেলিজেন্সের ব্যাপারটা হচ্ছে যেটা মানুষ ইনহেরিট করে ফ্রম হিজ বিহেভিয়ার অ্যান্ড দেন ফ্রম দ্য এক্সপেরিয়েন্সেস। সো মানুষের বিহেভিয়ার, মানুষের বুদ্ধিমত্তা, মানুষের বিহেভিয়ার, মানুষের এক্সপেরিয়েন্স, তার পড়াশোনা, সবকিছু দিক থেকে যে ধরনের ইনফরমেশনগুলো সে ব্রেইনে ক্যাপচার করে এবং সেগুলো যে কিভাবে প্রসেস করতে পারে, এগুলো হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স। মেশিন লার্নিং টুলস যেগুলো রয়েছে, এই টুলসগুলোর বর্ণনা আমি এখানে দিয়েছি। সবগুলো টুলস অ্যান্ড টেকনোলজির বর্ণনা আপনারা এখানে পাবেন। পাইথন ব্যবহার করে মেশিন লার্নিং, তারপরে আপনার অন্যান্য টুলগুলো যেগুলো আমি আগে সংক্ষেপে বর্ণনা করেছিলাম, এগুলো আবার মেশিন লার্নিং এর ক্ষেত্রে আবার এসেছে, এর জন্য এগুলোর বর্ণনা আমি দিয়েছি। এগুলো থেকে আপনারা একটা ধারণা নিতে পারবেন যে কি কি টুলগুলো, টেকনোলজিগুলো আমরা মেশিন লার্নিং এর ক্ষেত্রে ব্যবহার করব। ওকে, সো গুগল মেশিন লার্নিং, তারপরে আমরা মেশিন লার্নিং ইন জাভা, ভেকা যেটা রয়েছে, এরপরে আমরা ম্যাসিভ অনলাইন অ্যানালিসিস সম্বন্ধে আপনারা এখানে জানতে পারবেন। এরপরে আমরা মূলত সবচেয়ে শেষে যেটা করব সেটা হচ্ছে আমরা মেশিন লার্নিং ইন সি হ্যাশে আপনি মেশিন লার্নিং করতে হলে কি ধরনের টুলস টেকনোলজিগুলো আপনার ব্যবহার করতে হবে, মেশিন লার্নিং আজুর, মেশিন লার্নিং স্টুডিও, অ্যামাজন মেশিন লার্নিং, দি ইম্পর্টেন্স অফ মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং এর যে সমস্ত গুরুত্ব রয়েছে, যে ধরনের জরুরি বিষয়গুলো আমাদের জানতে হবে, determine the goals, organize the comprehensive work, equip the system, diagnose components, machine learning books for the beginners। আমি এখানে বেশ কয়েকটা বইয়েরও বর্ণনা আপনাদেরকে দিয়েছি, যেগুলো থেকে উপকৃত হয়েছি আমরা অনেকে। এছাড়া আমি আগে বললাম যে টুইটার ইনফ্লুয়েন্সার যারা মেশিন লার্নিং এর উপরে অনেক কিছু টুইট করেন, তাদেরকে যাতে আপনারা ফলো করতে পারেন। চ্যাপ্টার 11-এ আমি বিগ ডেটা সম্বন্ধে সংক্ষেপে একটা সংজ্ঞা দিয়েছি এবং বিগ ডেটার কিছু প্রিন্সিপালস গুলো আমি এখানে এনেছিলাম, যেহেতু বিগ ডেটার সাথে ডেটা সায়েন্সের বড় রিলেশন রয়েছে। তো আন্ডারস্ট্যান্ডিং বিগ ডেটা, এগেইন big data is, by the name we can understand that when data is big, it's big data, কেন অনেক ডেটা জেনারেট হয়। এবং এই জিনিসটা আমি সবসময় সব ভিডিওতে বলে আসছি যে কিভাবে ডেটা জেনারেট হয়, কেন ডেটা এত বড়, ফাংশনস অ্যান্ড টাস্কস অফ বিগ ডেটার যে 3V আমরা জানি, ভলিউম, ভেলোসিটি, ভ্যারাইটি, এটার বর্ণনা রয়েছে। বিগ ডেটার বিভিন্ন ধরনের টুলস, টেকনোলজি যেগুলো নাইম, এগুলো বারবার এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বেশ কিছু টুলের কথা আমি বলেছি, টেকনোলজির কথা বলেছি, কিংবা সফটওয়্যার যা কিছু বলেন না কেন, এগুলো বারবার আসছে, কারণ দিজ আর অল ওয়াইডলি ইউজড ফর ভ্যারাইটিস অফ টাস্ক অফ ডেটা সায়েন্স। এরপর আমি বেস্ট ফ্রি অনলাইন বিগ ডেটা অ্যান্ড ডেটা সায়েন্স কোর্সেস, এখানে আমি বেশ কয়েকটা কোর্সের কথা আমি বলেছি, যে কোর্সগুলো আমার কাছে মনে হয়েছে জন্য ভেরি বেস্ট। কোর্সেরা রয়েছে ডেটা সায়েন্স স্পেশালাইজেশন, ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং, এডেক্সে রয়েছে ডেটা সায়েন্স এসেনশিয়ালস, Udacity's Intro to Data and Machine Learning, IBM এর ডেটা সায়েন্স ফান্ডামেন্টালস, এটার উপর আমার একটা ভিডিওই আছে, আপনাদেরকে আমি শিখিয়েছি যে এই কোর্সটা কিভাবে করবেন এবং কিভাবে আপনি সহজে সার্টিফিকেট পেতে পারেন, এটা সম্পূর্ণ ফ্রি। ওকে, নাম্বার 12, লাস্ট চ্যাপ্টারে আমি মূলত ইমার্জিং টেকনোলজি নিয়ে বলেছি, যেগুলো নিয়ে আমি এখন বর্ণনা করব না, এগুলো আমি বারবার, এগুলোর উপর অনেক ভিডিও আছে, আপনাদেরকে আমার চ্যানেলটাতে নাভিগেট করতে হবে। এআই সম্বন্ধে বলেছি, আইওটি সম্বন্ধে বলেছি, 5G টেকনোলজি আউট করেছি, তারপর আমি ব্লকচেন নিয়ে বলেছি, এরপরে অটোনমাস অফ থিংস নিয়ে বলা হয়েছে, কোয়ান্টাম কম্পিউটিং এর উপর একটা ভিডিও রয়েছে, ক্লাউড কম্পিউটিং এর উপরে ভিডিও আছে, পেরিফেরাল ক্যালকুলেশন নিয়ে আমি কথা বলেছি, ভয়েস টেকনোলজির কথা আমরা জানি, যেখানে আমরা ভয়েস কমেন্ট করে দিন আমরা ভয়েস টেকনোলজি এনেবলমেন্টকে সাহায্য করছি, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি সম্বন্ধে আগে বলেছি। তো অল ইন অল রোবোটিক প্রসেস অটোমেশন সম্বন্ধে আমি বলেছি, এই ধরনের বটগুলো, সফটওয়্যার বটগুলো ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের, এর মধ্যে চ্যাট বট কথা আপনারা সবাই জানেন, নো বট রয়েছে এবং প্রো বট রয়েছে। এরপরে আরপি এর বর্ণনা রয়েছে, আরপি এর রোবোটিক প্রসেস অটোমেশনের উপরে আমার একটা আলাদা সম্পূর্ণ ভিডিও রয়েছে, ওটা আপনাদেরকে দেখে নিতে বলবো। ওকে, এখানে আরপি এর সম্বন্ধ বর্ণনা দেয়া আছে। ইন্টেলিজেন্ট অটোমেশনটা কি, কিভাবে অটোমেশন এবং ইন্টেলিজেন্স টুগেদার মেক থিংস মাচ মোর ইজিয়ার ফর ম্যানেজিং ইউর আইটি সার্ভিসেস। ডিজিটাল প্রসেস অটোমেশনটা কি, কিভাবে প্রসেস অটোমেট করা যায়, যে ধরনের টিপিক্যাল প্রসেস আমরা আইটি সার্ভিস ম্যানেজমেন্টের জন্য দেখি, সেই প্রসেসগুলো কিভাবে অটোমেট করা যায়, যেখানে আমরা বিজনেস পারফরমেন্স ম্যানেজমেন্ট, বিজনেস প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ডিপিএ, বিপিএ এর মধ্যে পার্থক্যগুলো কি, এগুলো সংক্ষেপে আমি এখানে বলেছি। এবং সবশেষে আমি ডেটা সায়েন্সের কতগুলো অ্যাক্রোনিমের বর্ণনা দিয়েছি, যেগুলো আমি অ্যাক্রস মাই বুক আমি ব্যবহার করেছি, এগুলোর বিস্তারিত এখানে রয়েছে। এবং বই শেষের দিকে অবশ্যই আমার বর্ণনা রয়েছে অ্যাবাউট দ্য অথর, এবং আমার অন্যান্য বইগুলো, আমার বিভিন্ন ধরনের
ওয়েবসাইটগুলো, বিভিন্ন আমার যে অ্যামাজনের অথর প্রোফাইল, টুইটার হ্যান্ডেলার, লিঙ্কডইন প্রোফাইল, এগুলো লিঙ্ক রয়েছে। এছাড়া আমার অন্যান্য বইগুলোরও বর্ণনা রয়েছে এবং এগুলো মিলেই এই বইটা এখানে শেষ হয়েছে। এখানে টেবিল অফ ফিগার রয়েছে, কোন কোন ফিগারগুলো, টেবিল কোথায় কোথায় রয়েছে, বিভিন্ন ধরনের এগুলো রয়েছে। এখন আমি বাংলা ট্রান্সলেশনটা দেখাবো আপনাদেরকে। তো এগেইন বাংলায় আমি ওই পিডিএফ ফাইলটা, আমার পিডিএফটা মেশিন দিয়ে আমি ট্রান্সলেট করেছি। এর জন্য আমি এখানে বলেছি যে বিগিনার গাইড টু ডেটা সায়েন্সের এই বইটির মেশিন অনুপাত, এটা মাথায় রেখে আপনাদের এটা ব্যবহার করতে হবে। তাই আমার বিনীত অনুরোধ, আপনার ইংলিশ ভার্সনের পাশাপাশি এটা ব্যবহার করবেন। এখন আমরা যদি এখানে দেখি, আমরা যদি নাভিগেট করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে একদম সম্পূর্ণভাবে যে ইংরেজি যে ভার্সনটা দেখলেন আপনারা, ওইগুলোরই বাংলা অনুবাদ এখানে রয়েছে। আমরা যদি ফর এক্সাম্পল আমরা এখন চ্যাপ্টার 6 দেখলাম, এবং চ্যাপ্টার 6 যদি আমরা যাই, ডেটা সায়েন্সের ক্যারিয়ার তোলা, ডেটা সায়েন্টিস্ট কি করেন, একজন ডেটা সায়েন্টিস্ট কি ধরনের কোডিং ছাড়া কিভাবে ডেটা সায়েন্স শেখা যায়, তথ্য বিজ্ঞানে কিভাবে আপনি বিভিন্ন ধরনের পরিসংখ্যানগত মেট্রিক পদ্ধতি, স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতিগুলো, ডেটা বিশ্লেষণ বোঝা, ডেটা ক্লিন আপ কিভাবে করে, ডেটা মাইনিং বনাম ডেটা সায়েন্স, এগুলোর বর্ণনা রয়েছে। আমরা পঞ্চম অধ্যায় আমি যদি যাই এখানে, তাহলে পঞ্চম অধ্যায় আমি দেখতে পারি যে এখানে আমার ডেটা ইঞ্জিনিয়ারিং, বৈজ্ঞানিক পদ্ধতি, গণিত, আমরা যেই বিষয়গুলো আমরা ইতিপূর্বে দেখলাম সেই জিনিসগুলো আমরা যদি এখানে দেখতে চাই, তাহলে আমরা দেখবো যে সেগুলোর যদি অনুবাদগুলো আমরা এখানে দেখতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো যে কি ধরনের অনুবাদগুলো এখানে দেওয়া হয়েছে। এবং যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আর সম্বন্ধে বলেছি, আর এর বর্ণনা যে এখানে রয়েছে, যেমন আর এর বর্ণনা রয়েছে আমরা দেখলাম, এখানে আপনাদের বাংলায় ট্রান্সলেশন রয়েছে। মাইএসকিউএল বোঝা, ডেটাবেস বোঝা, কি ভ্যালু ডেটাবেস, কলাম স্টোরেজ ডেটাবেস, স্ট্যাটিস্টিক্যাল সার্চ, তারপরে বিভিন্ন ধরনের টুলস অ্যান্ড টেকনোলজি, এবং সবচেয়ে শেষে মাইক্রোসফটের যে ধরনের বর্ণনাগুলো দিলাম, মাইক্রোসফট ডেটাবেস, মেশিন লার্নিং, সি হ্যাশ, এবং যারা এগুলো ডেটা সায়েন্সের ক্ষেত্রে অনেক গুরুত্ব রেখেছেন তাদের ফলো করা, বড় ডেটার কি কাজ, বিগ ডেটার বিশ্লেষণ রয়েছে এখানে, এবং অন্যান্য যে বিশ্লেষণগুলো আমরা ইংরেজি দেখলাম সেগুলো একটা সুন্দর বাংলা ট্রান্সলেশন এখানে মেশিন দ্বারা করানো হয়েছে। এবং এখানে আমি যে টেকনোলজি ট্রেন্ডগুলো দেখেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, এগুলোরও বাংলায় আপনারা একটা সুন্দর বর্ণনা এখানে পাবেন। ওকে, সো এগেইন বেয়ার ইন মাইন্ড, আবার বলছি যে এটা মেশিন ট্রান্সলেশন, এটা আপনাদের সাহায্য করবে বোঝার জন্য। আপনারা যদি ইংরেজিটা পড়ার সময় কোথাও আটকে যান, তাহলে এটা দিয়ে আপনারা সাহায্য নিতে পারবেন বাংলাতে বোঝার জন্য। এখন আমি দেখাচ্ছি যে আমার ওয়েবসাইটে কোথা থেকে আপনারা এই পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। ওকে, তো আমার ওয়েবসাইটে যখন আপনি আসবেন enamulhaq.co.uk, এখানে আসার পর আপনি মাই ব্লগে আসবেন। এখানে আমি একটা আর্টিকেল দিয়েছি, এখান থেকে আমার ডেটা সায়েন্সের বই ডাউনলোড করুন, বিগিনার্স গাইড টু ডেটা সায়েন্স। তো এখানে যদি আপনি আসেন, এখানে আপনি দেখবেন আমি স্ক্রিনশট নিয়েছি, এবং আমি একটা অনুরোধ করেছি যে দয়া করে কোনো কমার্শিয়াল কাজে এটা ব্যবহার করবেন না, শুধু একাডেমিকের ক্ষেত্রে এটা ব্যবহার করার অনুমতি দেওয়া হলো। এবং আপনারা যদি ইংরেজিটা ডাউনলোড করতে চান, এখানে ক্লিক করলে কোনো কিছুর ইমেল আইডি কিংবা কোনো কিছু দিতে হবে না, ডাইরেক্টলি আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, আপনার এখানে ডাইরেক্ট ইংরেজি ভার্সনটা ডাউনলোড হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন আমরা। তারপরে আমরা যদি বাংলা ভার্সনটা ডাউনলোড করতে চাই, আমি এখানে বলেছি বাংলা ভার্সন ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করেন, আপনি এখান থেকে সরাসরি সেভ করে নিতে পারবেন। ওকে, এখানে বাংলা ভার্সনটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সো এগেইন আবার বলছি, আপনারা enamulhaq.co.uk, তারপরে মাই ব্লগ, কিংবা আপনি যদি হোম পেজেও আসেন, তাহলে আপনি যদি স্ক্রোল ডাউন করেন, তাহলে আপনি দেখতে পাবেন আমার সমস্ত আর্টিকেলগুলো এখানে রয়েছে। এথিক্যাল হ্যাকিং এর রিসোর্সের আর্টিকেল, ব্লক চেনের ক্যারিয়ার রোডম্যাপের আর্টিকেল, সিভিতে বিভিন্ন ধরনের ভুল করলে কিভাবে এগুলো ঠিক করা যায়, এগুলো। ওকে, আজকে এখানেই শেষ করলাম। তো এগেইন হার্ড কপি, যেহেতু ইউরোপ আমেরিকা ছাড়া বাংলাদেশে হার্ড কপির ব্যবস্থা নাই, তো আপনাদের পিডিএফ নিয়ে চলতে হবে। আপনারা যদি কেউ এটা প্রিন্ট করে আপনি নিজেদের ব্যবহারের জন্য করেন, কিন্তু কমার্শিয়ালি ব্যবহার করার জন্য আমার পারমিশন লাগবে, এবং আশা করি এটা থেকে বিরত থাকবেন আপনারা। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমি আপনাদের চেষ্টা করছি বিভিন্ন দিক থেকে সাহায্য করার জন্য। আশা করি এটা আপনারা উপকৃত হচ্ছেন। উপকৃত হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনার বন্ধু মহলের ফ্যামিলি সবাইকে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেল ছাড়াও আমার ফেসবুক পেজ, আমার লিঙ্কডইনে, টুইটারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সবসময় টুইটারে আপনাদের ফলো ব্যাক করি,
টুইটারে কিংবা আমি যদি লিঙ্কডইনে কোনো আবেদন পাই, আমি সরাসরি আপনাদেরকে আপনাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। আমি যত চেষ্টা করি আপনাদেরকে সাহায্য করার জন্য, আমার ব্যস্ততার মাধ্যমে, শত ব্যস্ততার পরও আমি চেষ্টা করি। তো আমার জন্য দোয়া করবেন। আশা করি রমজানের শেষ দিনগুলো ভালো যাচ্ছে। আল্লাহ হাফেজ।